খুশিতে মাসুদ ও পিছু পিছু গেল। প্রণয় ডাব কাটিয়ে হাতে নিয়ে বিল দিয়েছিল। মাসুদ তখন বলল, তুই আসলে অনেক ভালো বন্ধু, দে খাই। প্রণয় ডাবটা সরিয়ে নিয়ে বলল। হুম, এটা গুনগুনের জন্য। মাসুদ ভেবাচেকা খেয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। গুনগুন সবগুলো ফুচকা খেয়ে উঠিয়ে প্লেটটা বালতি ভরা পানিতে রাখলো। মানুষজন অনেক দেখে সে এক সাইডে দাঁড়িয়েছে। বিপ্লব গেছে তখন ঠান্ডা পানি আনতে। কুলসুমের অবস্থা নাজেহাল ছালে। ফুচকার দোকানে ওরা যখন এসেছিল তখনই অনেক ভিড় ছিল বলা চলে। ধীরে ধীরে ভিড় বাড়ছে বই কমছে না। এখন আরও অনেকে এসেছে। গুনগুন আরও একটু সরে দাঁড়ালো ভিড় এড়াতে। ঠিক তখনই কোনো একটা হাত অসৎ উদ্দেশ্যে গুনগুনের শরীর ছুঁয়ে যেতেই গুনগুনের চোখ মুখ শক্ত হয়ে গেল। তার শরীর কিছু সময়ের জন্য স্থির হয়ে গেল, ব্রেন সচল ছিল। ওই মুহূর্তেই পেছনে না ঘুরে গুনগুন ভিড়ের মধ্যে হাতটা ধরে ফেলল। পেছনে ঘুরেই শার্টের কলার ধরে সজোরে থাপ্পড় দিল ছেলেটার গালে। দ্বিতীয় থাপ্পড় দেওয়ার আগেই গুনগুনের হাত থেকে থাবা মেরে ছেলেটাকে মাঠের মাঝখানে নিয়ে গেল প্রণয়। আগে পাছে কোনো কিছু আর না ভেবে ডাবের ভ্যান থেকে আনা দা দিয়ে ছেলেটির হাতে কোপ দিয়ে বলল। ইউ বাস্টার্ড! প্রণয় আবার দা তুলেছে কোপ দেওয়ার জন্য। সেই মুহূর্তে বিপ্লব দৌড়ে এসে পেছন থেকে প্রণয়কে জাপটে ধরল। মাসুদও এলো তখন। অনেক ধস্তাধস্তি করে ওর হাত থেকে দাটা নিয়ে মাটিতে ফেলে দিয়েছে। প্রণয়ের তবুও থামার কোনো নাম নেই। ও ইচ্ছে মতো মাটিতে পড়ে থাকা ছেলেটিকে লাথি দিচ্ছে। ছেলেটার হাত থেকে গল গল করে তাজা রক্ত পড়ছে। চারপাশে অজস্র মানুষ জড়ো হয়ে গেছে ইতোমধ্যে। প্রায় প্রতিটা মানুষের হাতে ফোন। সবাই ভিডিও করছে। গুনগুন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মাথা ঘোরাচ্ছে ওর দু চোখে পানি। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছে না সে। কুসুম এসে তখন গুনগুনকে ধরল। গুনগুন কাঁপা কাঁপা কণ্ঠে বলল। ওকে থামান। কথাগুলো যেন তার নিজের কানেই পৌঁছলো না ঠিক করে। খুব হইচই হচ্ছে এখানে। মানুষের ভিড় আরও অস্বস্তিতে ফেলে দিচ্ছে ওকে। প্রণয়ের রাগ পাগলামি কমেনি এখনও। গুনগুন নিজেই এগিয়ে গেল প্রণয়ের কাছে। বিপ্লব ও মাসুদের সাথে সেও প্রণয়ের হাত ধরে টানছে আর মারতে নিষেধ করছে। ডাব নিয়ে আসার সময় যখনই দেখেছে ছেলেটা গুনগুনকে স্পর্শ করেছে তখনই ডাব রেখে প্রণয় দাঁড়িয়ে দৌড়ে এসেছে। এত সহজে তার রাগ কমবে না। সে উন্মাদের মতো বলছে। আমাকে তোমরা ছাড়ো। ওর হাত শরীর থেকে আলাদা করতে না পারলে আমি শান্তি পাবো না। এই বাস্টার্ড আমার বইয়ের গায়ে হাত দিয়েছে। মেলার আয়োজন খুব বড়সড় করে করা হয়েছে বলে এখানে পুলিশও ছিল দায়িত্বে। হইচই ও মানুষজন জড়ো হতে দেখে তারাও চলে এসেছে। মাটিতে শুয়ে হাত নিয়ে ছেলেটা রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে। পুলিশের একজন এসে তখন প্রণয়কে অ্যারেস্ট করল। মাসুদ এবং বিপ্লব তাদেরকে বোঝানোর চেষ্টা করলে অন্য পুলিশ বলল। কিছু বলার থাকলে থানায় গিয়ে বললেন। পাশ থেকে গুনগুন চিৎকার করে বলল। ওর কোনো দোষ নেই, ও কিছু করেনি। পুলিশ গুনগুনের কথায় কোনো কান দিচ্ছে না। গুনগুন প্রণয়কে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এজন্য পুলিশ প্রণয়কে টেনেও নিয়ে যেতে পারছে না। অবশেষে পরাস্ত হয়ে বিপ্লবকে বলল। উনি কে? ওনাকে বলেন আমাদের কাজে কোনো বাধা না দিতে। বিপ্লব গুনগুনকে শান্ত করে বলল। আমি দেখছি বিষয়টা গুনগুন, প্রণয়ের কিছু হবে না, তুমি ছাড়ো এখন ওকে। গুনগুনের চোখে পানি ও রাগ। সে কিছুতেই প্রণয়কে ছাড়বে না। সে আরো জোরে চিৎকার করে বলল। না, আমার প্রণয় কিছু করেনি। আপনি ওদেরকে বলেন আমার প্রণয়কে ছেড়ে দিতে। যা করার ওই জানোয়ার করেছে। আমার বাজেভাবে টাচ করেছে। আমার প্রণয় কিচ্ছু করেনি, কিচ্ছু না। উপস্থিত অনেকেই তখন প্রণয়ের পক্ষ নিয়ে বলতে লাগলো। পুলিশ কোনোভাবেই সামনে আগাতে পারছিল না। প্রণয় তখন জোর করে গুনগুনকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল। তুমি কোনো চিন্তা করো না, আমি ফিরে আসবো। গুনগুনকে ছাড়ানোর পর দুজন পুলিশ প্রণয়কে নিয়ে যাচ্ছিল। বাকি দুজন আহত ছেলেটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। রাগে জিততে গুনগুন তখন মাটিতে পড়ে থাকা দা নিয়ে পেছন থেকে আহত ছেলেটাকে কোপ দিতে গেলে বিপ্লব গিয়ে পেছন থেকে গুনগুনকে ধরে ফেলল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে গুনগুন বলতে লাগলো। ছাড়ুন আমায়। ওই বাস্টার্ডকে জানে মেরে ফেলবো আমি। শান্ত হও গুনগুন প্লিজ। পুলিশের গাড়িটা প্রণয়কে নিয়ে চোখের আড়াল হতেই গুনগুন চিৎকার করে উঠল। কিছু মানুষজন এগিয়ে এসে বলল।
বিপ্লব নিষেধ করল না, বরং এতে ভালোই হয়েছে। আরও স্থানীয় মানুষজন পাশে থাকলে প্রণয়কে ছাড়াতে আরও সহজ হবে। গুনগুনকে বাসায় রেখে আসতে চাইলে গুনগুন মোটেও রাজি হয়নি, তাই বাধ্য হয়ে ওকে সাথে নিয়ে সবাই মিলে থানায় গেল। প্রতিমধ্যে বিপ্লব ফোনে পরিচিত এক উকিলের সাথে কথাও বলেছে, তবে তিনি এই মুহূর্তে আসতে পারবেন না, আগামীকাল সকালে দেখা করবেন। বিপ্লব এটাও জানে যে এখন ওরা যে থানায় যাচ্ছে এতেও খুব একটা লাভ হবে না, তবে একটা চেষ্টা তো করাই যায়। গুনগুনের দিকে তাকালেই ভীষণ খারাপ লাগছে ওর, কিভাবে এখনো মেয়েটা কেঁদেই যাচ্ছে। থানায় পৌঁছানোর পর ওসি তানিম শিকদারের সাথে দেখা হলো। বয়স খুব বেশি বলা যাবে না, মোটামুটি একটা বয়স, দেখতে ভালো সুদর্শন বলা যায়, তবে কথাবার্তা গাছাড়া স্বভাবের। ওদের সামনের চেয়ারে বসে দুলছে। গুনগুনকে দেখিয়ে জিজ্ঞেস করলো, উনি কে? গুনগুন এখন আর কাছে না, চোখের পানি শুকিয়ে গালে লেপটে চিটচিটে হয়ে আছে, চোখ মুখ শক্ত। গম্ভীর কণ্ঠে গুনগুন নিজেই বলল, আমি প্রণয়ের ওয়াইফ। প্রণয় কে? আসামি যে? গুনগুন প্রতিবাদী কণ্ঠে বলল, আসামি না, সে আমার স্বামী। একজন স্বামী হিসেবে তার বউয়ের জন্য যেরকম পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল সে ওই পদক্ষেপটাই নিয়েছে, কোনো অন্যায় করেনি। ওসি তানিম শিকদার হাসলেন, সোজা হয়ে বসে টেবিলের ওপর দুহাত রেখে বললেন, ম্যাডাম, আইনি পদক্ষেপ নেওয়ার জন্য তো আমরা ছিলাম। নিজের হাতে আইন তুলে নেওয়াটা কি ঠিক হয়েছে? আপনার বউকে আপনার সামনেই কেউ বাজেভাবে টাচ করলে আপনি কি করতেন? আইনের অপেক্ষায় থাকতেন? পুলিশের অপেক্ষায় থাকতেন? তানিম শিকদারের হাসিটা মিলিয়ে গেল। তীক্ষ্ণ চোখে এখন সে গুনগুনকে বড় করছে। মেয়েটার মধ্যে তেজ, অদম্য জেদ দুটোই আছে, সাথে আছে বুক ভরা সাহস। তিনি আবার হাসলেন, উঠে দাঁড়িয়ে বললেন, সব শুনলাম, বুঝলাম, কিন্তু আপাতত এখন আর এ নিয়ে কথা বলতে পারছি না। বাসায় ফিরতে হবে আমার। কাল আপনাদের পক্ষের উকিলকে নিয়ে আসবেন। ছেড়ে দেওয়া সম্ভব হলে ছেড়ে দেব, নয়তো কোর্টে চালান করে দেব। বিপ্লব অবাক হলো না, সে জানতো এরকম কিছুই হবে। গুনগুন কিছু বলতে গেলে বিপ্লব ওর হাতের উপর হালকাভাবে হাত রেখে চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলার জন্য, কারণ বেশি চাপাচাপি করলে তখন ওসি পুরো কেসটাকে আরও ঘেঁটে দিতে পারে। গুনগুন তাই চুপ হয়ে গেল। ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে আছে গুনগুন, মাথায় শুধু আজকের ঘটনাই ঘুরছে। ওসি তানিম শিকদার চলে যাওয়ার পর ওদেরকেও বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। আসার সময় প্রণয়ের সাথে গুনগুন দেখা করেনি, কারণ সে নিজেকে সামলাতে পারবে না, প্রণয়কেও এভাবে দেখতে পারবে না। বিপ্লব আর মাসুদ গিয়ে প্রণয়ের সাথে দেখা করে এসেছে এবং কোনো চিন্তা করতে নিষেধ করেছে, কিন্তু তখনও প্রণয়ের নিজের জন্য কোনো চিন্তা ছিল না। নিজের জন্য সে কোনো ভয় পায় না, বিপ্লবকে বলেছিল, আমার জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আপনারা আমার গুনগুনকে দেখে রাখেন, ওর খেয়াল রাখবেন। কুলসুম শুকনো মুখে রমে এলো, হাতে খাবারের প্লেট, নিঃশব্দে গুনগুনের পাশে বসলো। কয়েক সেকেন্ড নীরবতা দুজনের মধ্যেই বিরাজ করলো। তারপর হঠাৎই কুলসুম কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও গুনগুন, আজ যা হয়েছে সব আমার জন্যই হয়েছে, সব দোষ আমার। আমি যদি মেলায় যাওয়ার জেদ না করতাম তাহলে এসব কিছুই হতো না। গুনগুন দীর্ঘশ্বাস নিল, সোজা হয়ে বসে কুলসুমের হাত ধরে বলল, নিজেকে কেন দোষারোপ করছেন? বিশ্বাস করেন এখানে আপনার কোনো দোষ নেই আপু। প্রথমবার যখন প্রণয়কে আমার জন্য বেপরোয়া হতে দেখেছিলাম তখন আমিও আপনার মতোই আমাকে দোষারোপ করেছিলাম বারবার। আসলে নিয়তি ভাগ্যে লেখা থাকে, হাতে না। আমাদের সাথে যা হয় তার পেছনে কিছু না কিছু কারণ তো অবশ্যই থাকে। আজ যা হয়েছে তার পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। আমার আল্লাহর উপর ভরসা আছে, তিনি সব ঠিক করে দেবেন। সাময়িক সময়টা শুধু খারাপ যাচ্ছে আমাদের, এই সময়টুকু কেটে যাবে ইনশাআল্লাহ। আপনি শুধু শান্ত হন। আপনার উপর আমার কোনো রাগ অভিমান কিছুই নেই, বরং এইসব বলে আপনি আমাকে আরো লজ্জিত করছেন। কুলসুম গুনগুনের মাথায় হাত রেখে বলল, তুমি খুব স্ট্রং গুনগুন, খুব, এবং অবশ্যই খুব ভালো মনের একটা মেয়ে। আল্লাহ কখনোই তোমার কোনো খারাপ করবে না, ইনশাআল্লাহ। গুনগুন মনে মনে হাসলো, বিষাদের হাসি। সে কতটা স্ট্রং বাইরে থেকে দেখাচ্ছে তা সে জানে না, কিন্তু ভেতরে ভেতরে যে সে প্রণয়ের জন্য ঘুমড়ে ঘুমড়ে মরছে এটা সে খুব ভালো করে বুঝতে পারছে। এখন অল্প একটু খেয়ে নাও। বলল কুলসুম। গুনগুনের চোখে পানি টলকল করছে, চোখের কর্নারেই থাকা পানিটুকু মুছে বলল,
না আপু, প্রণয়কে ছাড়া আমার গলা দিয়ে খাবার নামবে না। খেলে আমি ও আসার পরেই খাবো, ওর হাতেই খাবো। কুলসুমের দু চোখ জলে ভরে উঠল। বোকা একটা মেয়ে, মুখে মুখে বলে প্রণয়কে ভালোবাসে না, অথচ মেয়েটা যে প্রণয়কে নিজের থেকেও বেশি ভালোবাসতে শুরু করেছে তা সে নিজেও জানে না। থানায় আজ নাইট ডিউটির দায়িত্বে আছেন সেলিম শিকদার। অনেক বছর ধরে তিনি কনস্টেবলকে কাজ করছেন। ভীষণ ভালো মানুষ। প্রণয়কে থানায় আনার পর তিনি সবটাই দেখেছেন ও শুনেছেন বাকিদের থেকে। গুনগুনকেও দূর থেকে দেখেছেন তিনি। প্রণয়ের খাবার নিয়ে এসে বললেন, তোমার খাবার। প্রণয় হাঁটুর উপর দু হাত রেখে মাথা নত করে বসেছিল। কনস্টেবলের ডাক শুনে মাথা কাত তুলে বলল, খাবো না, নিয়ে যান। কেন খাবে না? প্রণয় কোনো জবাব দিল না। সেলিম তালুকদার বললেন, যার হাতে কোপ দিয়েছ ওর হাত পুরোপুরি কেটে পড়ে না গেলেও ওই হাত অচল হয়ে গেছে। ওই হাত দিয়ে আর কিছু করতে পারবে না। ভুল হয়ে গেছে আমার। সেলিম তালুকদার হকচকিয়ে গেলেন। প্রণয় কি তবে ভয় পেয়েছে? তাই হবে নিশ্চয়ই। তখন হয়তো রাগ কন্ট্রোল করতে পারেনি, আর এখন মাথা ঠান্ডা হওয়ার পর নিজের ভুলটা বুঝতে পেরেছে। কিন্তু এখন আর ভুল বুঝেই বা লাভ কি? সমস্যা তো যা হওয়ার হয়েই গেছে। সেলিম তালুকদার এখনও প্রণয়ের দিকে তাকিয়ে আছেন। প্রণয় বসা থেকে উঠিয়ে তার দিকে এগিয়ে এসে বলল, আমার উচিত ছিল ওর গলায় কোপ দেয়া, তাহলে পুরো দেহটাই অচল হয়ে যেত। মাসুদ একটু ফেসবুকে ঢুকেছিল, তখনই দেখলো আজকের ভিডিও ফেসবুকে অহরহ। যারা ওদের সাথে থানায় গিয়েছিল তাদের মধ্যে একজন ছিল যিনি একজন ব্লগার। ফেসবুকে এবং ইউটিউবে তার চ্যানেল আছে। কথায় কথায় মাসুদকে নিজের আইডি ও চ্যানেলের নাম বলেছিল। কি মনে করে যেন তাকে খুঁজতে ফেসবুকে সেই ভিডিওগুলো দেখতে পেল মাসুদ। গতবারের ভাইরাল ভিডিও থেকেও আজকের ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে গেছে বেশি। অনেকেই প্রণয়কে আগে থেকেই চিনত, এবার চেনার সংখ্যা আরও বেড়েছে। সবাই প্রণয়ের পক্ষে। দেশের আইন ব্যবস্থা যে কতটা দুর্বল এটা কারোরই অজানা নয়। আইন যখন নিজের কাজ করতে জানে না, তখন একজন স্বামী হোক কিংবা ভাই, বাবা, এদের এগিয়ে আসতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে প্রণয় আজ যা করেছে একদম ঠিক করেছে, এটাই সবার মতামত। ফেসবুকে অহরহ পোস্ট, শেয়ার, সবাই সবার মতামত শেয়ার করেছে। আজকাল প্রায় সব মেয়েরাই এভাবে হ্যারাসমেন্টের শিকার হয় রাস্তায়, বাসে, ভিড়ের মধ্যে। সবাই প্রতিবাদ করতে পারে না, আবার সবার তো আর প্রণয় থাকে না যে কিনা প্রতিবাদ করবে। কত শত মেয়ে এভাবে হ্যারাসমেন্টের শিকার হয়ে বাসায় এসে লুকিয়ে লুকিয়ে কাঁদে। কাউকে কিছু বলতেও পারে না, কিন্তু সবসময় আসলে মুখ বুজে সহ্য করতে হয় না, মাঝে মাঝে প্রতিবাদও করতে হয়। প্রণয় যা করেছে ঠিক করেছে। পুলিশের ওকে ধরে নিয়ে যাওয়ার পক্ষে নেই কেউ। সবাই প্রণয়ের মুক্তি চেয়ে ফেসবুকে ঝড় তুলেছে। এখন মাসুদ তড়িঘড়ি করে বিপ্লবকে ভিডিওগুলো দেখালো। বিপ্লব কি বলবে কিছুই বুঝতে পারছে না। আপাতত এখন তার একমাত্র লক্ষ্য প্রণয়কে থানা থেকে ছাড়িয়ে আনা। সকাল 9টা নাগাদ বিপ্লব, গুনগুন, কুলসুম ও মাসুদ থানায় যাওয়ার জন্য বের হয়েছে। উকিল সরাসরি থানায় চলে যাবে। গতকাল স্থানীয় যার সাথে ছিল তারাও আজ থানায় আসবে বলে জানিয়েছিল। এখন সত্যি আসবে কিনা তা কে জানে। গুনগুন মুখ শুকনো করে বসে আছে। কুলসুম ওর হাতের উপর হাত রেখে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গুনগুন কোনো জবাব দিল না, নিরুত্তর রইল সে। থানায় গিয়ে স্থানীয় সেই ছেলেগুলোকে বাইরে দেখতে পাওয়া গেল, যারা গতকাল এসেছিল। এখন শুধু তারাই নয়, বরং তাদের সাথে আরও অনেক ছেলেমেয়ে আছে। সাথে আছে মিডিয়ার লোকজন। যে ব্লগার ছেলেটা ছিল তার নাম সিয়াম। ওদের আসতে দেখে সে এগিয়ে এসে বলল, কোনো চিন্তা করবেন না, ওনার জামিন হয়ে যাবে। এত মানুষ কারা? প্রশ্ন করল বিপ্লব। জবাবে সিয়াম বলল, গতকালকের ভিডিও ইন্টারনেট ছাড়ার পর বেশ সাড়া পেয়েছে। সবাই প্রণয়ের পক্ষে, ওদেরই অনেকেই কাজ তাই সাথে এসেছে। মিডিয়ার লোকজন কেন এখানে? আমার পেজে ভিডিও দেখে ওনার আমার সাথে যোগাযোগ করেছিল। বিপ্লব একবার গুনগুনের দিকে তাকালো। কুলসুমের সাথে একটু দূরে দাঁড়িয়ে আছে। এরপর সিয়ামের দিকে তাকিয়ে বলল, দেখুন, এভাবে পারমিশন ব্যতীত কারো ভিডিও করে পেজে ছাড়া একদম ঠিক না। জানি আপনি এটা না করলেও বাকিরা ঠিকই পোস্ট করত, কারণ অনেকেই ভিডিও করেছিল। আমি আসলে গুনগুনকে নিয়ে বেশি কনসার্ট। মেয়েটা এমনিতেই অনেকটা ভেঙে পড়েছে। প্রণয়ের জামিন হবে কিনা এখনো শিওর না আমরা। এই অবস্থায় আমি যাচ্ছি না।
ও কোনো প্রশ্নের মুখে পড়ুক। এখন মিডিয়ার লোকজন গুনগুন দেখলেই হুমড়ি খেয়ে পড়বে। আমি এসব কিছু চাচ্ছি না। দয়া করে এটা একটু খেয়াল রাখবেন, কেউ যাতে ওকে কোনো প্রশ্ন না করে প্লিজ। সিয়াম মাথা নাড়িয়ে বলল। ঠিক আছে ভাই, আমি দেখছি বিষয়টা। বিপ্লব, গুনগুন, কুলসুম এবং মাসুদকে নিয়ে থানার ভিতরে ঢুকলো। মিডিয়ার একজন গুনগুনের সাথে কথা বলতে চাইলেও বিপ্লব বলতে দেয়নি। সিয়ামও তাকে নিষেধ করেছে গুনগুনকে কিছু জিজ্ঞেস না করার জন্য। প্রণয়ের পক্ষের উকিল সব কাগজপত্র রেডি করেই এনেছেন। তাদের সামনে ওসি তানিম শিকদার বসে আছে। কাগজপত্রে হালকা চোখ বুলিয়ে টেবিলের উপর রেখে বলল, কাগজ দেখে আর কি হবে, প্রণয়ের জামিন তো এমনিই হয়ে যেত মনে হচ্ছে। বিপ্লব বলল। ঠিক বুঝলাম না। চেয়ারে গা এড়িয়ে বসে তানিম শিকদার হেসে বলল, খুবই সহজ ভাষায় তো বললাম। ফেসবুক জুড়ে তো এখন শুধু প্রণয়ের গুণগান। আসার সময় দেখলাম বাইরের অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, যারা সবাই প্রণয়ের মুক্তি চাই। সাথে দেখলাম মিডিয়ার লোকজনও আছে। এই ঘটনাটি টিভিতেও হয়তো প্রচার হবে, তাহলে আর ওনার জামিন খেয়ে আটকাই বলুন? ওদের পক্ষের উকিল তখন বলল। তানিম শিকদার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তা তো অবশ্যই। এরপর একজন কনস্টেবলকে বলল প্রণয়কে নিয়ে আসার জন্য। প্রণয় আসার পর গুনগুন উঠিয়ে ওর কাছে গেল। ওর চোখ ছলছল করছে। প্রণয় তখন গুনগুনের মাথায় হাত রেখে বলল, কি হয়েছে? তুমি ভালো আছো? তানিম শিকদার একবার ওদের দিকে তাকিয়ে হাসলো, তারপর প্রণয়ের উদ্দেশ্যে বলল, শুনুন মিস্টার প্রণয়, এভাবে কোথাও আর মারামারি করবেন না। এবার ভাগ্য আপনার সহায় ছিল, কিন্তু সবসময় ভাগ্য সহায় নাও থাকতে পারে। বউকে নিয়ে শান্তিতে সংসার করুন। প্রণয় জবাবে কিছুই বলল না। বিপ্লব বলল, আমরা তাহলে আসছি। ঠিক আছে, সবাই চলে যাওয়ার সময় ওসি প্রণয়কে দেখে বলল, আপনি একটু শুনুন তো, আর আপনারা বাইরে গিয়ে দাঁড়ান। গুনগুন প্রণয়ের হাত ধরে বলল। কেন? ওসি হেসে ফেলল, বলল, ভয় পাবেন না ম্যাডাম, আমরা ওনাকে আটকে রাখবো না, একটু কথা ছিল। প্রণয় গুনগুনকে আশ্বস্ত করে বলল। তুমি ওদের সাথে যাও, আমি আসছি। গুনগুন প্রণয়ের কথা শুনে দোলামনা করে বাইরে গেল। ওসি প্রণয়কে চেয়ার দেখিয়ে বলল, বসুন। প্রণয় বসল। ওসি এবার ঝুঁকিয়ে টেবিলের ওপর দুহাত রেখে বসলো, ফিসফিস করে বলল, কি আর বলবো দুঃখের কথা বলুন তো। আমার বউ আপনাদের ভিডিওটা শেয়ার দিয়ে আপনার মুক্তি চেয়েছে, আমাকে থ্রেটও করেছে আপনাকে ছেড়ে দেওয়ার জন্য। আপনি তো এখন সব মেয়েদের চোখে হিরো। প্রণয় হেসে বলল, স্যার, আমি সব মেয়েদের চোখে হিরো হতে চাই না, আমি শুধু আমার বউয়ের চোখে হিরো হতে চাই। ওসি হেসে প্রণয়ের বাহু চাপড়ে বলল, বউ পাগলা ছেলে, সুখে থাকুন, দোয়া করি। প্রত্যুত্তর প্রণয় মুচকি হেসে চলে এলো। বাইরে আসার পর মিডিয়ার লোকজন প্রণয়কে প্রশ্ন করার জন্য এগিয়ে এলো। বিপ্লব এড়িয়ে যেতে চাইল। প্রণয় ইশারায় গুনগুনকে এখান থেকে নিয়ে যেতে বলল। বিপ্লব আর কথা না বাড়িয়ে গুনগুন ও কুলসুমকে নিয়ে গাড়িতে গিয়ে বসল। তখন প্রণয়ের পাশে এখন উকিল আর মাসুদ দাঁড়িয়ে আছে। সাংবাদিক তখন প্রশ্ন করল, আপনি তো একজনের হাত প্রায় কেটে ফেলেছেন শুধুমাত্র আপনার স্ত্রীর গায়ে হাত দিয়েছে বলে। আমি যতটুকু জানি আপনি ঢাকা থেকে বেড়াতে এসেছেন, তো আপনার কি একটুও ভয় করেনি? আপনার সাথে তো অনেক বড় কিছুও হতে পারত। আমার ওয়াইফ আমার জান, ওর দিকে কেউ হাত বাড়ালে সেই হাত কেন, তার গলাও কেটে দিতে পারবো আমি। এই জন্য এটা ভাববেন না এই এলাকা আমার নাকি না। প্রয়োজনে নিজে মরবো, তবু ওই বাস্টার্ডকে আগে মারবো। আমার কোনো বোন নেই। আমার মা আমার স্ত্রীর দিকে যারা কুনজর দেবে, তার নজর ও জান দুটোই কেড়ে নেওয়ার সাহস আমার আছে। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আমার মায়ের ও বউয়ের সম্মানই হলো আমার সম্মান। সেই সম্মানই যদি আমি রক্ষা করতে না পারি, প্রতিবাদ করতে না পারি, তাহলে আমি কেমন ছেলে, কেমন স্বামী? আপনার সেই ভিডিও তো রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, প্রায় সবাই আপনার পক্ষে। অনেকে আজ আপনার মুক্তির জন্যও এখানে এসেছে। এই বিষয়ে আপনার অভিমত কি? যারা প্রকৃত মানুষ তারা স্বাভাবিকভাবেই অন্যায়কে অন্যায় বলবে, এটাই তো স্বাভাবিক। যারা আমাকে সাপোর্ট করেছে, আমার পক্ষ নিয়ে কথা বলেছে, তারা প্রত্যেকেই মানুষ, তাদের বোধ বুদ্ধি আছে। সাংবাদিক আরও প্রশ্ন করতে গেলে প্রণয় তাকে থামিয়ে দিয়ে বলল,
যারা আমার হয়ে কথা বলেছে তাদের ধন্যবাদ। বাকি আর কিছু বলার নেই। আমায় এখন যেতে হবে, আমার বউ অপেক্ষা করছে। সাংবাদিক ওর শেষ কথাটা শুনে হেসে ফেলল। বাড়িতে গিয়ে প্রণয় ও গুনগুনকে আলাদা স্পেস দিয়ে মাসুদ, বিপ্লব ও কুলসুম অন্য রুমে চলে গেল। প্রণয়ের সাথে ওরা পরেও কথা বলতে পারবে, তার আগে ওদের দুজনের কথা বলাটা জরুরি। গুনগুনের মানসিক চাপ কমাতে হবে।